আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আমরা আজকে আলোচনা করব যারা প্রথমবারের মতো প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দিতে চাচ্ছেন তাদের জন্য। আমাদের আজকের আলোচনাটা হবে তাদের একটু ভয় দূর করার জন্য। তারা অনেক সময় ভয় পেয়ে থাকে যে পরীক্ষার হলে যেয়ে কি লিখবে কি লিখবে না, অনেক তথ্য দিতে হয় ওখানে। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের একটা শিট দেওয়া হবে বা একটা পেপার দেওয়া হবে, যে পেপারে আমাদেরকে কিছু তথ্য তুলে ধরতে হবে। দুইটা অংশে ভাগ করা হবে ওই পেপারকে। যার প্রথম অংশটা ঠিক এরকম কালার কালার হবে, বাট এরকমই স্ট্রাকচার থাকবে যে এই ধরনের কিছু তথ্য সেখানে দেওয়া থাকবে। আর আরেকটা পেপার থাকবে একই সাথে যুক্ত, যেখানে আমার এই উত্তরগুলো লিখতে হবে যে কোন প্রশ্নের উত্তর কোনটা। তো সেখানে যেহেতু এমসিকিউ এর ওখানে একের ক খ গ ঘ এর ভিতরে কোনটা অ্যান্সার হবে সেটা আমার গোল পূরণ করতে হবে। সবগুলো কিন্তু বৃত্ত ভরাট করতে হবে। এখন এই বৃত্ত ভরাট সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকে, যে বৃত্ত ভরাটটা আমরা কিভাবে করব। উত্তরপত্রে লিখে দেওয়া থাকে। আপনারা ডান পাশে খেয়াল করে দেখবেন যে ওখানে তথ্য দেওয়া আছে যে বৃত্ত ভরাটটা কিভাবে করতে হবে। এখানে পরিপূর্ণভাবে বৃত্ত ভরাট করতে হবে। আপনি অর্ধেক পূর্ণ করলেন ওটা কিন্তু নিবে না, বা আপনি কিনে অল্প একটু পূরণ করলেন, এক পাশ পূর্ণ করলেন, বা শুধু একটা দাগ দিলেন, এরকম কিছু কিন্তু উত্তর করলে হবে না। আপনাকে পরিপূর্ণভাবে যেটা উত্তর হবে সেই বৃত্তটা ভরাট করতে হবে। এখন ওখানে আরো কিছু তথ্য দেওয়া থাকে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে ওখানে এই পেপারটা যেটা দেওয়া থাকে ওতে কোনো অবাঞ্ছিত কথা লিখবেন না। অবাঞ্ছিত কথা অনেকেই লিখে থাকে, তো ওইগুলো আপনারা একদমই লিখবেন না। মানে কোনো কথাই লিখবেন না ওখানে। যেটা চাওয়া হয়েছে শুধুমাত্র সেই তথ্যগুলোই দিবেন। তার বেশি কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবেন না, কোনো কিছু লিখবেন না। আপনাকে ঠিক যেটা বলা হয়েছে সেটা করবেন। তা নাহলে কিন্তু আপনার খাতা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনি এই যে এতদিন কষ্ট করে পড়াশোনা করলেন, এই পড়াশোনাটা আপনার কোনো কাজে আসবে না। তো আমরা প্রথমে দেখতে পারবো যে আমাদের যে শীটটা দিবে বা যে খাতাটা দিবে তার প্রথম অংশটা এরকম করে কিছু একটা লেখা থাকবে। কি কি লেখা থাকবে আমি একটু এক নজরে বলার চেষ্টা করি। প্রথমে লেখা থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, একেবারেই খাতার উপরে লেখা থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারপর লেখা থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025। অর্থাৎ আপনারা যে পরীক্ষাটায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই পরীক্ষাটার নাম ওখানে লেখা থাকবে। এবং এইভাবে ডান পাশে লেখা থাকবে খাতার নাম্বার। আপনার খাতার নাম্বারটা কত সেটা লেখা থাকবে। আর এখানে একটা বক্স থাকবে, এই বক্সের উপরে লেখা থাকবে এই বক্সের ভিতরে কোনো প্রকার দাগ দিবেন না। অর্থাৎ এই বক্সের ভিতরে দাগ দেওয়া একেবারে নিষিদ্ধ, হারাম আপনার জন্য। আপনি ওর ভিতরে কোনো টাচ করবেন না, ওটার ভিতর কোনো কিছুই করবেন না। এখানে যে বক্সটা থাকবে সেটার ভিতর কোনো কিছুই করা যাবে না, কারণ ওখানে কিছু গোপন কোড দেওয়া থাকে। সেই কোডটা মিলিয়ে আপনার খাতাটা চেক করা হয়। এখন আপনি যদি কোনো দাগ দিয়ে দেন তাহলে তো কোডটা অন্যরকম হয়ে যাবে, তখন আর মিলবে না, আপনার খাতা কিন্তু বাতিল হয়ে যাবে ওর ভিতরে দাগ দিলে। এই জন্য বলা হয় যে এই বক্সের ভিতরে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের লেখা থাকে যে বাংলাদেশ সম্পর্কে আমাদের একটা এরকম শখ দেওয়া থাকে। শখের উপরে লেখা থাকে যে বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টা আর ইংরেজিতে 2টা বাক্য লিখুন। এখন এই বাংলায় 3টা ইংরেজিতে 2টা বাক্য লেখার ক্ষেত্রে অনেকেই করে কি, যে কি লিখবো এত ভেবে পাই না। মনে করে যে ওই যে আমরা একাডেমিক পরীক্ষা বা বিভিন্ন ছোটবেলায় যে পরীক্ষা দিয়েছি, এতে একটা ভুল করলে বা একটা কি বাক্য লিখবো স্যারের মন মতো হবে কিনা, এগুলো না লিখলে নাম্বার দেবে কিনা, এর উপর কোনো নাম্বার ডিপেন্ড করে না। এটা মূলত আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন শুনেছি যে হাতের লেখাটা, এখন যেটা হচ্ছে আবার আপনাকে ভাইবার সময় সেই একই হাতের লেখা মেলে কিনা বা কোনো একটা কাজ করানো যায় কিনা, এটা পরে কিন্তু আবার আপনাকে এটা চেক করতে হয়। এটা যখন আপনি প্রিলি টিকে যাবেন তখন এটা আবার চেক করে। আমি যখন ভাইবা দিয়েছি, ভাইবার আগে আমাদের এটা চেক করে নিয়েছিল। তো আপনাদেরও অবশ্যই কিন্তু এটা চেক করে নেবে। তো এখানে যে বাক্যটা লিখবেন সেই বাক্যটা আপনি আপনার মন মতো লিখবেন এবং আপনার নিজস্ব হাতে লেখার সাধারণ ভঙ্গিতে, যেটা কোনো স্টাইল করে বা খুব দ্রুত এত কিছু করার কোনো দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে যেভাবে লেখেন ওইভাবে লেখেন, যেন আপনার হাতের লেখাটা একই থাকে। এখন এখানে কি কি বাক্য লিখবেন? 3টা বাক্য। আপনি আপনার দেশ সম্পর্কে 3টা বাক্য জানেন না? অবশ্যই জানেন, আমিও জানি। 3টা কেন, অনেকগুলো বাক্যই আপনি জানেন আমিও জানি। তো আপনার মাথায় ওই সময় ছোট ছোট যে 3টা বাক্য আসবে আপনি সেই 3টা বাক্য লিখবেন।
আপনাকে এটা নিয়ে কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই যে আমি কি বাক্য লিখবো। তো আমি যদি এখন আমাকে লিখতে বলে তাহলে আমি কি লিখবো? আমি লিখবো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা নদীমাতৃক দেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা নদীমাতৃক দেশ, এটা লিখলাম। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দুইটা বাক্য কিন্তু হয়ে গেছে অলরেডি। তারপরে আমাকে যদি বলা হয় যে আরো লিখতে, তাহলে আমি লিখবো বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। তিনটা বাক্য কিন্তু হয়ে গেল। এরপরে যদি আমাকে আরো বলা হয় লিখতে, তাহলে আমি কি করব? আমি তো আরো আরো লিখতে পারি। বাংলাদেশের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন অবস্থিত, সবচেয়ে দৈর্ঘ্যে বড় সি বিচ অবস্থিত বাংলাদেশে। তো এইগুলো তো আমরা লিখতে পারি। তো ভাই আপনার মনে যা আসে তাই লিখবেন। এখন কথা হচ্ছে এই যে বাংলায় যেটা লিখলেন সেটা কি ইংরেজি এখানে লিখতে হবে? না ভাই, ওখানে ইংরেজি ওইটা লিখতে হবে না। ইংরেজিতে আপনি যেটা পারবেন সেটাই লিখবেন। ওইটা ট্রান্সলেশন করে এটা লেখার দরকার নাই। আপনি ট্রান্সলেশন করে ওটা ইংরেজিতে লিখবেন, কোনো দরকার নেই। আপনি ইংরেজিতে যে বাক্য মনে আসবে, যে বাক্য আপনি সহজে পারবেন সেটাই লিখবেন। তো এটা এই দুইটা নিয়ে কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। আপনার মনে যেটা আসবে সেটা লিখবেন। এরপরে আমাদের বাম পাশের দিকে এখানে একটা শর্ট থাকবে, সেটা হচ্ছে রোল নাম্বার লেখার জন্য। রোল নাম্বার যখন আপনাকে লিখতে বলবে এবং সেখানে লিখে দিয়েছে বাংলায়, এখন বাংলায় লিখে দিয়েছে, আপনি লিখছেন এভাবে 1 2 3 4 5 6 7, এটা লিখলে কিন্তু ওরা নিবে না। ওরা উল্লেখ করে দিয়েছে বাংলায়। তাহলে আপনাকে রোল নাম্বার ধরলাম যে 1 থেকে 7 পর্যন্ত আপনার ডিজিট গুলো হচ্ছে, তাহলে আপনাকে এভাবে লিখতে হবে 1 2 3 4 5 6 7। বাংলায় বলতে কিন্তু এই বাংলায় বলেছে। আবার আপনি বাংলায় ওই 1 2 এভাবে বানান করে করে লিখে না জানো, এটা 1 2 3 4 5 6 7 এভাবে আপনার রোল নাম্বার যা হবে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, আপনি ওইটা সরাসরি ওখানে তুলে দিলেন। এরপরে আপনার তারই নিচে থাকবে একটা পুরুষ আর মহিলা। আপনি পুরুষ নাকি আপনি মহিলা তার একটা ঘর পূরণ করতে হবে। দেখা যাচ্ছে আমি যদি পূরণ করি তাহলে আমি তো পুরুষ, তাহলে কি করবো এখানে পুরুষের ঘরটা এভাবে সুন্দর করে পূরণ করে দিব। ব্যাস হয়ে গেল। এখন আবার রোল নাম্বার লিখে আবার বলেছে বাংলায় লিখতে। রোল নাম্বার আবার বাংলায়, এখানে যে শর্টটা দিবে সেটা আমি পূরণ করবো। তো এখানে আমার রোল নাম্বার বাংলায় 1 2 3 4 5 6 7, এটা ধরলাম আমার রোল নাম্বার। তো আমি এখন এটা কি করবো, এটা পূরণ করবো। তো আমার প্রথমে কত আছে 1, এই 1 এর ঘরটা এবং গোল বৃত্তের ভিতর দেওয়া থাকবে, আমরা এইভাবে পূরণ করে নেব। তারপরে 2 2 এরটাও এভাবে গোল বৃত্তের ভিতর দেওয়া থাকবে, বৃত্তটা পূরণ করে নেব। 3টাও বৃত্তের ভিতর থাকবে, এভাবে প্রত্যেকটা আমরা যেখানে যেটা আছে সেটা সুন্দর করে পূরণ করে দেব। মোটামুটি আপনারা যারা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পরীক্ষা দিয়েছেন, এই বৃত্তগুলো মোটামুটি আপনারা পূরণ করতে পারেন। তো এই বৃত্তগুলো সুন্দর করে নাম্বার দেখে দেখে আপনি পূরণ করে দেবেন। তো এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে এই পাশের অংশ। তো আমাদের এই পাশের অংশে কি লেখা আছে? প্রথমে প্রার্থীর নাম। প্রার্থী বলতে আপনি পরীক্ষা দিচ্ছেন বা আমি পরীক্ষা দিচ্ছি, আমার নামটা লিখতে হবে। প্রথমে বলে দিবে বাংলায় লিখতে হবে, তারপরে ইংরেজিতে লিখতে হবে। অ্যাডমিট কার্ডে বাংলায় যেটা লেখা থাকবে, এখন যদি অ্যাডমিট কার্ড না লেখা থাকে, আপনি এ পর্যন্ত আপনার এনআইডি কার্ড বা সার্টিফিকেটের যে নামটা বাংলায় যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবেন। ইংরেজিতেও একই কথা, যে আপনার নামটা যেভাবে লেখা আছে ইংরেজিতে অবশ্যই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। তাহলে ইংরেজিতে যদি লেখা থাকে, আপনি আপনার যে নামটা লেখা আছে ওই নামটা, আপনার নামটা সুন্দর করে এখানে লিখবেন। তাহলে বাংলায় লেখা হলো প্রার্থীর নাম। এরপরে পিতার নাম, আপনার পিতার নাম, আপনার পিতার নাম বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখবেন। আপনি এ যাবৎকালে যেভাবে আপনার পিতার নামটা লিখেছেন একই কথা, আগের মতো প্রার্থী নামের মতো, যে আপনার এনআইডি কার্ড বা হচ্ছে আপনার সার্টিফিকেট বা আপনার অ্যাডমিট কার্ডে যেভাবে উল্লেখ করা আছে ঠিক সেভাবে লেখার চেষ্টা করবেন। মাতার নামটাও কিন্তু একই, বাংলা এবং ইংরেজিতে লিখবেন। যেখানে যেটা বলেছে, এখানে বাংলায় বলেছে বাংলায় লিখবেন, এখানে ইংরেজিতে বলেছে ইংরেজিতে লিখবেন। এগুলো পূরণ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে আপনার এখানে বাংলায় বলেছে আপনি ইংরেজিতে লিখে বসে থাকবেন না। ভাই তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। আপনি দেখেন কোথায় বাংলায় বলেছে কোথায় ইংরেজিতে বলেছে, সেখানে সেভাবে লিখবেন। এরপরে লেখা থাকবে জেলার নাম, নিচে লেখা থাকবে জেলার নাম। জেলার নাম বলতে আপনি আপনার নিজ জেলা, আপনি কোন জেলায় পরীক্ষা দিচ্ছেন। তো আমি লিখলে অবশ্যই আমি যশোর লিখবো, যে আমার নিজের জেলা যশোর, তাহলে আমি যশোর লিখবো। আর এখানে প্রার্থীর স্বাক্ষর। প্রার্থীর স্বাক্ষর বলতে আপনি আবেদন করার সময় একটা স্বাক্ষর দিছিলেন, আপনার মনে আছে কিনা, সেটা কিন্তু আমার অ্যাডমিট কার্ডেও তোলা আছে। ওই স্বাক্ষরটা দেখে হুবহু ওইটার মতো হতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটা আছে আপনার এই প্রার্থীর স্বাক্ষরের জায়গায় সেটা আপনাকে লিখতে হবে এবং ওই স্বাক্ষরটা হুবহু হতে হবে। যদি হুবহু না হয় তাহলে কিন্তু
এই যে কক্ষ পরিদর্শক যারা থাকবে তারা কিন্তু আপনাকে কক্ষ থেকে বের করে দেবে, কারণ আপনি ওই পরীক্ষার্থী না, আপনি আরেকজনের ডেমো দিতে আসছেন, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই এই স্বাক্ষরটা ঠিক অ্যাডমিটারে যেটা দেওয়া আছে ওইটাই দিবেন। এরপরে আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। এই জায়গাটায় আপনি একদমই হাত দিবেন না। কক্ষ পরিদর্শক, আমি কক্ষ পরিদর্শক হিসেবে থাকবো, তো আমি ওখানে স্বাক্ষর করব। আমি যেখানে থাকবো সেখানে আমি স্বাক্ষর করবো, আমি আপনার গার্ড দিচ্ছি, আমি স্বাক্ষর করবো, আপনি করবেন না। তারিখ লেখার জায়গাটায় আপনারা লিখবেন না, যিনি কক্ষ পরিদর্শক করবেন স্বাক্ষর করার পরে একটা তারিখ লিখতে হয়। আমরা যখন অফিসিয়ালি কোনো কোথাও কোনো স্বাক্ষর করি, স্বাক্ষরের সাথে সাথে তারিখটা লিখতে হয় যে কত তারিখে দিলাম। তো ওই তারিখটা এখানে না লিখে এমনি সচরাচর আমরা যখন অফিসে কাজ করি তখন দেখা যায় যে স্বাক্ষরের নিচেই লিখে দেয়, কিন্তু এটার তো একটা ডেকোরাম আছে, সেই ডেকোরাম মোতাবেক আমাদের তারিখটা এখানে লিখতে হয়। তো তারিখটা দয়া করে আপনারা লিখবেন না, আমরা লিখবো। সো আপনার এইটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, তবে একটু সতর্ক থাকবেন, বিশেষ করে রোল নম্বরের জায়গাটা বেশি সতর্ক থাকবেন, আর হচ্ছে এই জায়গায় এগুলো পূরণ করার ক্ষেত্রে, আর একটা হচ্ছে স্বাক্ষরের ক্ষেত্রে। এই কয়টা জায়গায় একটু বেশি সতর্ক থাকার চেষ্টা করবেন। এরপরে আপনারা দেখবেন যে আপনাদের উত্তরপত্রে 1 থেকে 90 পর্যন্ত আপনাদের উত্তর লেখার জন্য একটা জায়গা আছে, সেখানে 4টা করে ছক দেওয়া থাকবে, তার ভিতরে ক খ গ লেখা থাকবে, সেখানে আপনারা অ্যান্সারটা লিখবেন। কিন্তু তার ডান পাশে দেখবেন যে একটা বিষয় কোড লেখার জন্য বা সেট কোড লেখার জন্য একটা জায়গা রয়েছে, সেট কোড, যে আপনি কোন সেটে পরীক্ষা দিচ্ছেন। তো এই সেট কোড লেখার জন্য যে জায়গাটা রয়েছে সেখানে 4টা অপশন রয়েছে, একটা হচ্ছে পদ্মা, মেঘনা, আরেক যমুনা, সুরমা, এই 4টা অপশন রয়েছে। এই 4টা অপশনে আপনাকে যে কোনো একটা পূরণ করতে হবে। আপনি যেন 4টাই পূরণ করে আসেন না। এখন এর ভিতরে কোনটা পূরণ করবেন সেটা আপনি যখন প্রবেশপত্র ডাউনলোড দিয়েছেন ওই প্রবেশপত্রে আপনার লেখা আছে আপনার সেট কোডটা কি হবে, আপনি সেটাই পূরণ করবেন। ধরলাম আপনার যমুনা লেখা আছে, তাহলে আপনি যমুনাটা পূরণ করবেন। এখন কেউ যদি এটাকে ভুল করে বসে যে স্যার আমি তো ভুল করে বসছি, আমি ভুল করে আমার যমুনা ছিল আমি মেঘনা দাগিয়ে ফেলছি, এখন আমার কিছু করার থাকবে না, আমি কক্ষ পরিদর্শক, আমার কিছু করার থাকবে না। কেন থাকবে না? কারণ আপনার জন্য একটাই উত্তরপত্র দেওয়া হয়েছে। আমাকে যখন উত্তরপত্র দেয় তখন প্রত্যেকটা গুণে গুণে দেয়। আমার যে কক্ষে আমাকে দিবে, ধরলাম ওখানে 50 জন ছাত্র আছে, আমাকে ঠিক 50টা উত্তরপত্র দিবে, এর একটা বেশি দিবে না, এর একটা বেশিও দিবে না, কমও দিবে না, গুনে গুনে 50টা উত্তরপত্র দিবে, 50টা প্রশ্নপত্র দিবে। সো আমাকে এই জায়গাটায় কোনো চেঞ্জ করার বা আমি আপনার এটা চেঞ্জ করতে পারবো না। সো আপনাকে এই জায়গাটা পূরণ করার ক্ষেত্রে সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে যে আপনি যমুনা সেট পড়েছে, আপনাকে যমুনা সেটই পূরণ করতে হবে। আর যখন স্যার প্রশ্ন দিবে তখন আপনাকে বলবে যে যমুনা সেটের কি, আপনাকে যমুনা সেটের প্রশ্ন নিতে হবে। আপনি কি যদি ভুল করে পদ্মা, মেঘনা বা সুরমার প্রশ্ন নিয়ে নেন, বা আপনার কিন্তু অ্যান্সার আপনি করে আসছেন কিন্তু আপনার কোনো অ্যান্সার মিলবে না, কারণ প্রত্যেকটা সেটের আলাদা আলাদা অ্যান্সার থাকে। সো আপনাকে এই সেট কোড পূরণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। অধিক সতর্কতার সাথে আপনি যমুনা সেটটা পূরণ করবেন, বা আপনার যে সেটটা আছে, আপনার যদি মেঘনা পড়ে মেঘনা পূরণ করবেন, পদ্মা পড়লে পদ্মা পূরণ করবেন, আর সুরমা পড়লে সুরমা পূরণ করবেন। আপনার যেটা পড়বে সেটাই পূরণ করবেন। তবে এটা খুব সতর্কতার সাথে, আপনার এটা ভুল হলে কিন্তু পুরো খাতায় আপনি সব দাঁড়িয়ে আসছেন, দেখা যাচ্ছে 90 পাবেন, কিন্তু আপনি 1 মার্কও পাবেন না, আপনি ফেল করে বসে থাকবেন, কারণ আপনার সেট কোড ভুল ছিল। আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের খুব বেশি সমস্যা হবে না। আপনারা খুব সতর্কতার সাথে পরীক্ষা দিয়ে আসবেন। আপনাদের প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেটা পরীক্ষার আগের রাতে সবকিছু ম্যানেজ করে রাখবেন। বিশেষ করে আপনার অ্যাডমিট কার্ড, কলম, এই 2টা জিনিস, অ্যাডমিট কার্ড আর কলম হলে আপনি পরীক্ষা দিয়ে আসতে পারবেন, আর কিছু লাগবে না। আপনার পরীক্ষার হলে কিন্তু মোবাইল, কোনো প্রকার ডিভাইস বা হচ্ছে ঘড়িও ব্যবহার করতে দেয় না। সেক্ষেত্রে আপনারা এগুলো বাসায় রেখে যাবেন, কাছে কিছু টাকা পয়সা রাখবেন, আর কলম আর অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাটা দিয়ে চলে আসবেন। কোনো প্রকার হয়রানির শিকার হবেন না, নিজেও হবেন না, অন্য কেউ হতে দিবেন না। আপনি সতর্কতার সাথে পরীক্ষা দিয়ে আসুন। আপনার পরীক্ষাটা খুব সুন্দর হোক, ভালো হোক, এবং এবারের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে আপনার একটা কর্মের ব্যবস্থা হোক, সেই দোয়াই রইল। খুদা হাফেজ।